বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন এফবিসিসির সাবেক পরিচালক, বারবেডা প্রেসিডেন্ট এবং জাপানিজ ইনভেস্টর যারা বাংলাদেশে আছেন তাদের উপদেষ্টা, জাপানের সম্রাট কর্তৃক সম্মানিত ব্যক্তিত্ব এবং এর বাইরেও সার্চ চেম্বার সহ বিভিন্ন চেম্বারের বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, নানা দায়িত্ব। মিস্টার আব্দুল হক আমার বায়ে বসা। আমার ডানে রয়েছেন ডক্টর এ.কে.এম. শাহিদ রেজা, তিনি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসির সাবেক পরিচালক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনই আপনারা ব্যবসায়ী নেতা এবং আমি সামগ্রিকভাবে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে একটু বুঝতে চাইব, কিন্তু তার আগে এই মুহূর্তের যেটা সংকট, যে জ্বালানি সংকট, বিদ্যুতের সংকট এবং এর নতুন একটা সরকার, কিন্তু একই সঙ্গে বৈশ্বিক পরিস্থিতি যার বিশেষ করে যুদ্ধাবস্থা ইরানের, সেটার জন্য হয়তো সরকার দায়ী নেই, কিন্তু এর একটা বড় এখানে এসে লেগেছে। তো সব কিছু আমি আপনাদের কাছ থেকে পরিস্থিতি বুঝতে চাই। অনেকেই মনে করছেন যে সরকার একটা ডিনায়ালের মধ্যে আছে, অনেকেই মনে করেন যে সেটা ব্যবস্থাপনাটা ঠিকঠাকভাবে করতে পারছে না, বা সংকটটা কত গভীর সেটা অনুধাবন করতে পারছে না এবং সমাধানের পথটাও আসলে বের করতে পারছে না। বাট চিত্রটা কি আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই। মিস্টার আব্দুল হক, আপনি যদি শুরু করেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখে থাকুন, আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, আদাব জানাচ্ছি। আমার মনে হয়, দেখুন, আমরা তো একটা বড় রকমের শক যাকে বলে আপনারা রাজনীতির ভাষায় বলে থাকেন, সেই শকটা 24 সালের জুলাই মাসে এত বড় একটা শক হলো, এবং তারপরে শকের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার অনেক দিন, 1 বছরের বেশি সময় ধরে থাকলো, একটা নির্বাচন হলো, এবং নির্বাচনের পরে বিশ্বব্যাপী এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে নতুন সরকারের জন্য নিঃসন্দেহে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা অবস্থা। এবং শুধু আমরা কেন, আমার মনে হয় পৃথিবীর বহু বড় বড় অর্থনীতি তারাও কিন্তু নাস্তানাবুদ হচ্ছে, এবং সারা পৃথিবীতে এই ইউএস, ইসরায়েল, ইরানের এই যুদ্ধের বার্তা, যুদ্ধের কারণে যে ভয়ঙ্কর অবস্থা, সেটা কিন্তু সকল মানুষের জীবনে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে। এটা বলতে পারেন যে ইরানের একটা বড় রকমের ডিপ্লোম্যাটিক এটা সফলতা আমি বলবো, যে তারা অত্যন্ত পুরনো একটা জাতি, অনেক ম্যাচিউরড, অনেক অর্গানাইজড, এবং রাজনীতিও তারা অনেক ম্যাচিউরডভাবে করেছে। তাদের হাইলি কোয়ালিফাইড, হাইলি প্রফেশনাল লোকেরাই কিন্তু রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে। তারা কিন্তু আমেরিকা যেইভাবে আমি বলবো যে তারা একটা বিশ্ব শক্তি হিসেবে যে আচরণ করেছে, সেটা আমেরিকার মানুষও গ্রহণ করেনি, এবং পৃথিবীর আমার 90% মানুষ সেটাকে গ্রহণ করে। বাট একটা ভিকটিম কিন্তু আমরা সবাই হচ্ছি এখন সবচেয়ে বেশি। কালকে আমি জাপানিজ অ্যাম্বাসেডার সাহেবের সাথে কথা হচ্ছিল, আমরা গরিব কান্ট্রি হিসাবে বলে যে গরিবরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং গতকালকে জাপানের জেট্রো একটা আলোচনা ছিল, জাপানের সাথে যে ইপিএ বলে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের ফলে আমরা কী বেনিফিট পাবো ইত্যাকার। তো আমরা মূলত আমাদের দেশে একটা এনভায়রনমেন্ট হোক যেখানে বিনিয়োগ অনেক সহজ, বিনিয়োগ আকর্ষণীয়, এই জায়গায় আমরা পৌঁছানোর একটা স্ট্রাগল করছিলাম। এবং আমরা বেসরকারি খাত থেকে, আমি অন্তত বিগত প্রায় 40 বছর যাবৎ জাপানকে বাংলাদেশে সাহায্যকারী জায়গা থেকে বিনিয়োগকারীর জায়গায় আনার একটা নীরব কাজ করার চেষ্টা করেছি। এখন এই মুহূর্তে এসে আমরা যে পর্যায়ে পড়েছি, দেখেন, এতে ফেসবুকে দেখছিলাম খুব একজন উঁচু মানের একজন বিশেষজ্ঞ, তিনি বলছেন যে সিস্টেম কলাপস করলে কি হয়। রাশিয়াতে কী হয়েছিল, রাশিয়াতে রাস্তার মধ্যে কিন্তু মর্টার মারামারি হয়েছে, গোলাগুলি শুধু না, মর্টার মারামারি হয়েছে। এবং সিস্টেম কলাপস করলে বহু মানুষ যারা শহরে বাস করে তারা কিন্তু যেমন ধরুন এখন যে জ্বালানির যে সংকট, তাতে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। এবং এতে গিয়ে যে নিচুতলার মানুষ আমরা যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা কী হবে। এবং অনেক লোকেরা যারা চাষবাস করতে পারে তারা হয়তো গ্রামে চলে যাবে, তারা কিন্তু বেঁচে যাবে। চাষবাস তো সবাই করতে পারে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের এই সংকটটা থেকে শেখার বিষয় হবে যে মহাসংকট কিংবা সিস্টেম কলাপস করলে, এমনকি বাংলাদেশেও আমরা কিভাবে এটা মোকাবেলা করব।
কীরকম আমাদের প্রোগ্রাম এগুলো নিয়ে আছে, প্রস্তুতি কি হবে। এমন ধরুন মধ্যপ্রাচ্যে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে ইউনাইটেড আরব এমিরেটসের এলাকায় আমাদের বাংলাদেশের কয়েক লক্ষ লোক সেখানে আছে। সৌদি আরবে আমাদের 10-12 কি অনেক বেশি বলে, 20 লক্ষরও কথা বলে আছে। মধ্যপ্রাচ্যের এই রেমিটেন্স কিন্তু বাংলাদেশের জীবন বাঁচিয়ে রেখেছে, এবং ভয়ঙ্কর রকমের যে লুটপাট হয়েছিল বিগত সরকারের সময়, যেখানে আমাদের ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার কথা হয়তোবা, সেখান থেকে কিন্তু বাংলাদেশ ফিরে এসেছে। অনেক মানে খাদের কিনার থেকে বলা হয় ফিরে এসেছে, শুধুমাত্র রেমিটেন্সের জায়গাটাকে যখন একটু নিয়ন্ত্রণ করতে পেরেছিল বিগত সরকারের, আমাদের বিগত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা, তারা কিন্তু ভালো কাজ করেছে আমি বলবো। এখন এই সরকার হতে এই ধারাবাহিকতা রক্ষা করে এগোবে, কিন্তু এখন বিশ্বের এই যে এই আঘাতটা এমনভাবে এখানে এটা প্রভাব ফেলবে, যেটা উৎপাদন কমে গেলে কি দাঁড়াচ্ছে, আমরা রেভিনিউ কম পাবো। উৎপাদন কমে গেলে কিন্তু আমদানি কম হবে, রপ্তানি কম হবে, সরকারের রাজস্ব কমে যাবে, সরকার আবার ধার করবে অনেক বেশি করে। এই পর্যায়ে গিয়ে তো এটা কতটুকু সাস্টেনেবল হবে। ফলে একটা বেল্ট টাইটনিং এবং আমাদের যে কোনো জায়গায় আমাদের সাশ্রয় হওয়া দরকার। জাপানিরা, আমি দেখেছি জাপানিরা কিন্তু পুরো জাতি, যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন পুরো জাতি কিন্তু সাশ্রয়ে, তারা বলে বেল্ট টাইট করার জায়গায় চলে আসে। বাংলাদেশেও কিন্তু ইন্ডাস্ট্রিগুলো কীভাবে চলবে, এবং যারা কাজ হারাচ্ছে, অনেকে আমি দেখলাম যে অনেক ইন্ডাস্ট্রিতে লোক ছাঁটাই করছে, তাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় যাতে প্রতিটা মানুষ কোনোভাবেই বিপদগ্রস্ত না হয়। রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, কিন্তু রাষ্ট্র কি সমর্থ, সরকার কি সেখানে সমর্থ? সরকারের এ ব্যাপারে আমি তো মনে করি একটা এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য নতুন করে একটা গ্রুপ করা উচিত ছিল, যারা ইমার্জেন্সি সব কিছুতে ইমার্জেন্সিটা কীভাবে ম্যানেজ করবে সেই জায়গায় কিন্তু সরকারকে প্রতিদিন মনিটর করে কাজ করা উচিত। এবং এইটা যে কোনো অল্প সময় সেরে যাবে তা কিন্তু না, এটা কিন্তু প্রলং হতে পারে। যদি কালকেই তাদের এই যে আমাদের যুদ্ধবিরতি যদি ভেঙে যায় তাহলে কি দাঁড়াবে? এখন ইরানের মতো দেশের যে তাদের সুপ্রিম লিডার, তাদের সেনাবাহিনীর টপ লিডার, তাদের সায়েন্টিস্টদেরকে হত্যা করেছে যারা, তাদের সাথে তাদেরকে আলোচনা নিয়ে যাওয়া হচ্ছে। তারা তো আলোচনা না, ওদেরই তো হত্যা করা উচিত ছিল। হয়তো ইরান সেটা সে শক্তি নাই কিংবা পাচ্ছে না, কিংবা তারা মনে করছে এটা করা ঠিক হবে না, বাট আমেরিকা তো এটা করেছে। অর্থাৎ সত্যি কথা, যৌক্তিক কথা আসলে তো ওদের সাথে আলোচনা কী করে হবে? তো ওই যে একজনে লিখছে ফেসবুকে যে আপনার কন্যাকে রেপ করেছে, তার সাথে কি আপনি আলোচনায় বসবেন নাকি তাকে খুন করবেন? আমেরিকা তো তাকে সেই কাজ করেছে, অর্থাৎ সেটা তো যুক্তির কথা। বাট এখানে আমরা বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছি, আমি বলবো অনেক জনগণ কিন্তু যেভাবে সাপোর্ট দিয়েছে, সরকারকেও দিচ্ছে, যে জনগণ এটা বিপ্লবে, জুলাই বিপ্লবে কিন্তু জনগণ অনেক বড় প্রত্যাশা করে মানুষ বেরিয়ে এসেছিল। কোনো পলিটিক্যাল পার্টি বলতে পারবে না এটা তাদের এটা একার কর্তৃত্ব কিংবা একার অবদান। অর্থাৎ জনগণের অব্যক্ত প্রত্যাশা, জনগণের কি চেয়েছিল, জনগণ তরুণরা কেন প্রাণ দিল, সেটাকে যদি আমরা বুঝতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য নিঃসন্দেহে সামনে অনেক খারাপ সময় আছে। বাট আমার বিশ্বাস যে বর্তমান সরকারও অল্প সময়ে দায়িত্ব নিয়েছেন, তারা যে জুলাইয়ের বিরোধী ওটা আমি বিশ্বাস করতে চাই না। তারা হয়তো রাজনৈতিক কারণে অনেক কিছু করতে পারছেন না, বা তাদেরকে জনগণকে যদি বুঝতে না পারে এটা হবে অত্যন্ত বেদনার। এবং এখন এই মুহূর্তে এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তাদের কিন্তু অনেক সিরিয়াস স্টেপ নিতে হবে। জি, ডক্টর শাহিদ রেজা। ধন্যবাদ জিল্লুর ভাই আপনাকে। আপনি আজকে যে আপনার অতিথির মধ্যে দিয়ে আমি দেখছি দুজনেই আমরা ট্রেড বডি থেকে এসেছি। উনি এবং সেখানে অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করলাম, আরো বড় বিশেষ করে আমি কথা শুনতে চাচ্ছেন। জি, জ্বালানি এবং বিদ্যুতের কি অবস্থা সেটা শুনতে। এখন ব্যবসায়ীদের কথা শোনার আসলে গত 17 মাসে যেটা হয়েছে যে আমাদের ফোরামগুলি সব বন্ধ হয়ে গেছে। 17 মাসে যেটা হয়েছিল যে আগে যারা ছিল তাদেরকে সরিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে বসিয়ে দেওয়া, যার ফলে ব্যবসায়ীদের ভয়েসটা কিন্তু সেভাবে সামনের দিকে আসছে না। তো আপনাকে ধন্যবাদ ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে, যতটুকু আপনার মাধ্যমে আমাদের কথাটা আমরা বলতে পারলাম। হক ভাই আছেন, উনি বিস্তারিত বললেন, আরও বলবেন। আসলে আমরা কথা বলার জায়গা পাচ্ছি না যেরকম আছে, আসলে তীব্র সংকটের মধ্যে আমরা আছি। গত 17 মাসে যেটা হয়েছে, আমরা ব্যবসা কি করব, ব্যবসার বাইরে তো অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম সবাই, মানে নিজেকে কীভাবে সামাল দিয়ে রাখা হবে।
এখন একটা সরকার এসে যদি ব্যবসায়ীদেরকে আতঙ্কিত করে দেয়, তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি সমাজে তৈরি হতে পারে সেটারই এখন ধারাবাহিকতা আমরা ভোগ করতেছি। কারণ ওনারা এসে যদি ব্যবসায়ীদেরকে এগিয়ে দিতে পারতেন, তাহলে আমরা ব্যবসায়ীরা একটা জায়গায় পৌঁছতে পারতাম, আমাদের ব্যবসাগুলি আমরা চালু রাখতে পারতাম। আজকের কাগজে আমি দেখলাম যে গত প্রান্তিকে মার্চ মাসে সবচেয়ে কম এলসি আপনার হয়েছে, মানে ডিসকাউন্ট হয়েছে। অর্থাৎ কি, যে ব্যবসা বাণিজ্য হচ্ছে না মূলত। এলসি ডিসকাউন্ট কম হওয়ার মানে হচ্ছে যে ব্যবসা হয়নি, এলসি খোলেন নাই আপনি, ব্যবসায়ীরা কাজ করেন। নির্বাচনের পর আগে আমরা শুনতাম যে একটা নির্বাচিত সরকার আসলে সবাই ব্যবসায়ীরা সবাই কনফিডেন্স ফিরে সেটার জন্য যে পরিস্থিতি দরকার, মানে আমি বলছি গত 17 মাসে যেটা হয়েছে সেটা ফল আমরা এখন ভোগ করছি। যে তারা ব্যবসাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, যে ব্যবসায়ীদেরকে একটা ভিলেনের জায়গায় নিয়ে আসা, এখন সেই জায়গাটা থেকে সরে আসতে হবে। ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে এবং তাদের মূল কথাগুলি সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। আজকে যে জ্বালানি সংকট যেটা হয়েছে, এটা বাংলাদেশের কোনো সমস্যা না, এটা আন্তর্জাতিক সমস্যার বাংলাদেশের মধ্যে আমরা পড়ে গেছি। আন্তর্জাতিক সমস্যা, কারণে আমরা তো তেল তো নিজেরা উৎপাদন করি না, তেল আনতে হয়। এখন হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তেল আসতে সংকট হবে। স্বাভাবিক কারণে যারা ওই তেলের উপরে যারা নির্ভরশীল, আমদানি করা তেলের উপরে, তারা সবাই সংকটে পড়বে, সব দেশই সংকটে পড়বে, সাথে আমরাও সংকটে পড়েছি। আর আমাদের যেটা হচ্ছে যে আমরা প্রথম জিনিস হচ্ছে যে তীব্র সংকটে পড়েছি। একটা কারণ আমার মনে হয় যে কি অবস্থা আছে প্রকৃত অর্থে এই জায়গাটায় বোধহয় পরিষ্কার হচ্ছে না, মানুষ বুঝতে পারছে না, যার ফলে মানুষ প্যানিকড হয়ে যাচ্ছে, মানুষ গিয়ে লাইন ধরছে, দিনের পর দিন বসে আছে। এই জায়গাটাতে সরকারের মধ্যে হাত দেওয়া দরকার, যে ম্যানেজারিয়াল ফল্ট আমার মনে হয় এখন পর্যন্ত হয়তো তারা ধরতে পারেনি। কারণ এই যে অকটেন নিয়ে যে কথাটা বলা হয়, অকটেন প্রায় সবটাই আমাদের দেশে নিজেরা উৎপাদন করি। আমাদের গ্যাসের যে কনডেন্সটা থাকে, সেই কনডেন্স থেকে আমরা অকটেন উৎপাদন করি। তাহলে আমাদের সমস্যা কোথায়? তাহলে আমাদের অকটেনের লাইন কেন? এবং আজকে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় আপনি যত লাইন দেখবেন, সমস্ত লাইনগুলো কিন্তু অকটেনের জন্য লাইন। মোটরসাইকেল লাইন ধরে আছে, গাড়িগুলি লাইন ধরে আছে। তাহলে সেখানে কেন? এটা তো আমাদের নিজেদেরই ছিল। এটা কি ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হচ্ছে কিনা সেটা দেখা দরকার। এখন এই জায়গাটা, এই প্যানিকের কারণে আজকে এমন একটা জায়গায় এসছে এই গরমের মধ্যে দিয়ে, যে গত কয়েকদিন ধরে সারা দেশে তীব্র লোডশেডিং চলতেছে। আপনি গ্রামের দিকে যদি খবর নেবেন, এক এক জায়গায় আপনার 7-8 ঘন্টা করে প্রতি 24 ঘন্টার মধ্যে লোডশেডিং হচ্ছে। আমি গতকালকে একটা কাগজে দেখলাম যে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে আমাদের সাভার এবং গাজীপুরে। আমার নিজেরও শিল্প প্রতিষ্ঠান আছে সাভার এলাকায়, গাজীপুর এলাকায়। আমি গতকালকে তার আগের দিন প্রচণ্ড রকম সংকটের মধ্যে আছি আমরা, আমাদের প্রতি 1-2 ঘন্টা পড়ে যাচ্ছে। আগে যেটা হচ্ছে যে আমরা যদি লোডশেডিং হতো, আমাদের মধ্যে জেনারেটর চালাতে পারতাম। এখন জেনারেটর চালানোর মতো আমার কাছে তো ফুয়েল নাই, ফুয়েলের কোনো সোর্স নেই। কেউ আমাকে, আমাদের জেনারেটরগুলি যে সাইজ, সেই সাইজে আমাদেরকে মনে করেন 200-400 লিটার করে ফুয়েল আনতে হয় জেনারেটর চালানোর জন্য। ওটা তো পাম্প এখন আর দিতে পারছে না, যে অবস্থার মধ্যে এখন আছে সাপ্লাই লাইনে। এই জায়গাগুলো আমার মনে হয় যে গভর্নমেন্টের একটু দেখা দরকার। নতুন সরকার এসছে, আমরা ঠিক আছে ব্যবসায়ীরা, আমরা তো সরকারকে কোঅপারেট করতেই চাই, কারণ সরকার যদি ঠিক থাকে তাহলে ব্যবসা বাণিজ্য ভালো থাকবে। যখন সরকার অস্থির থাকবে, যেটা বললাম গত 17 মাসে সরকার অন্য কাজে ব্যস্ত ছিল, যার ফলে ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, এমপ্লয়মেন্ট জেনারেট হয় নাই। এই যে এলসির যেটা নমুনা বললাম, 27% আপনার মাত্র ডিসকাউন্ট হয়েছে মার্চ প্রান্তিকে, স্বাভাবিক কারণে ব্যবসা বাণিজ্য হয় নাই। তো এখন এই নতুন গভর্নমেন্ট যারা আসছে, তারা এই এখানে মানে আপনাদের সাজেশন কি? আমাদের কথা বলা দরকার, আমাদের কথা বলার জায়গাগুলি দুর্বল হয়ে গেছে। আমাদের যে ব্যবসায়ীদের মূল সংগঠন যেটা আছে, সেটা তো সংগঠন নেই আমি, কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে যে এনার্জি ক্রাইসিস বা পাওয়ারের যে ক্রাইসিসের কথা বলছেন আপনি, সেটা অ্যাড্রেস করবার জন্য সরকার কি করা উচিত? প্রথমত হলো ওপেন হওয়া দরকার, কি আছে তা আপনার তহবিলে সেটা আগে ওপেন করা দরকার, এবং একটা ভালো ম্যানেজমেন্ট করা দরকার। আমার যা আছে তা দিয়ে, এর মধ্য দিয়ে তো আমাদেরকে চলতে হবে। এখন এটা না করে আমাদের এখানে হয় কি, কথা প্যানিকড হয়ে যায় সবাই, সঙ্গে সঙ্গে রেশনিং শুরু করে দিল। রেশনিং এর সময় হয়তো বা একদিকে রেশনিং হচ্ছে, অন্যদিকে মজুতদারিও হচ্ছে, সেটা তো আপনি ম্যানেজ করতে পারছেন। কিন্তু এখন মজুতদারি ম্যানেজ করার জন্য সরকারের যে স্ট্রং আইনের প্রয়োগ দরকার, এটা কি সরকার করতে পারছে? সরকার তো করতে পারছে না। সরকার তো গত 2 মাসের যে সরকার, এই সরকার আসলে দেখার মধ্যে আছে, এবং তারা একটা রিকভারি প্রসেসের মধ্যে আছে। আপনার পুলিশের যে মোরাল আছে, যারা আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থা, তাদের মোরাল কি বুস্ট করেছে? এখনও তো কিন্তু আসলে পুলিশ সেভাবে অ্যাক্টিভ হতে পারেনি। আপনি একটা জিনিস খেয়াল করেন যে নতুন সরকার আসলো, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়
পুলিশকে নিয়ে কি খুব কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কি বলেছেন এই পর্যন্ত? উনি কি পুলিশের সাথে কোনো বড় অ্যাড্রেস করেছিলেন? আমার মনে পড়ছে না যে পুলিশের মনোবল তৈরি করার জন্য উনি অনেক বেশি ব্যস্ত। খেয়াল করলাম যে আইন কাঠামো সংস্কার, পার্লামেন্টকে কন্ট্রোল করা, ওইগুলি নিয়ে ওই প্রায়োরিটির মধ্যে। এখন সরকারকে তো, মন্ত্রীদেরকে তো একটা প্রায়োরিটি ঠিক করতে হবে, যেই মন্ত্রীর যেই কাজ সেটা তো করতে হবে। সেটা না করে মনে করেন ঠিক আছে সংবিধান দেশের মূল কাঠামোটা নিয়ে কাজ করছেন, উনি সংস্কার নিয়ে কাজ করছেন, কিন্তু আইন প্রয়োগের যেই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বটা আছে সেখানে কিন্তু আমার মনে হয় যে একটু আরও অ্যাটেনশনটা দেওয়া দরকার। কারণ ওই আইন শৃঙ্খলা যদি কন্ট্রোলের মধ্যে না আনা যায় তাহলে তো এখন এখন কি যেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় শুনতাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, চাঁদাবাজি ভীষণভাবে হচ্ছে, ফ্যাক্টরি চালানো কঠিন হয়ে যাচ্ছে, মানে সিচুয়েশন কি একই রকম আছে? না, এখন কিন্তু ভালোর দিকে যাচ্ছে, এটা আমি স্বীকার করব। কারণ প্রথম যে অস্থিরতাটা ছিল সেই জিনিসটা কিন্তু এখন কিছুটা হলেও কন্ট্রোলে এসছে। এখন 12ই ডিসেম্বরে, যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে সারা দেশের মানুষের মধ্যে একটা আশার হয়েছে, আশা দেখা গিয়েছে, ব্যবসায়ীদের মধ্যে সেটা আসছে। সবাই চাচ্ছে যে এটা একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। এখন সরকার যেটা আসছে সেখানে সরকারের কিছু, যেটা বললাম যে ইলেকট্রিসিটি ক্রাইসিস নিয়ে যে সমস্যাটা এখন হচ্ছে, যেটা পিছনে জ্বালানির যে সংকট, আমাদের জ্বালানি তো আমরা আমদানি নির্ভর জ্বালানিতে, এখন সরকার আরও বোধহয় ট্রান্সপারেন্ট হওয়া দরকার ছিল, তাহলে এই জিনিসগুলি বোধহয় মীমাংসা হতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণে, এখনও কিছু অক্টোবরের যে ঘটনাগুলি ঘটছে এগুলো যদি একটা কন্ট্রোলে নেওয়া যায় তাহলে কনফিডেন্সটা আসবে। আর ব্যবসা বাণিজ্যের যে প্রথম গত 17 মাসে যে জিনিসটা ছিল দখলবাজি করার, ওই জায়গাটা কিন্তু এখন মোটামুটি একটা ব্যালেন্সের জায়গায় আসছে। কিন্তু আমরা যে ব্যবসাটা চালাবো কাঠামোগত সাপোর্টটাই কিন্তু এখন পেতে সমস্যা হচ্ছে। এই বিশেষ করে এনার্জি ক্রাইসিসটাই আমাদেরকে অনেক বেশি সংকটে ফেলে দিয়েছে। মিস আব্দুল হক। জি, না রাজা ভাইকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন আপনি। আমার মনে হয় এই মুহূর্তের সংকট যেটা রাজা সাহেব বলেছেন, নিঃসন্দেহে সেটা জ্বালানি। এখন বাংলাদেশে দেখতে হবে যে বাংলাদেশের জ্বালানির যে আমাদের সামর্থ্য, যদি আপনি কয়েকটা নিরাপত্তার কথা বলেন তাহলে একটা খাদ্য নিরাপত্তা প্রথম আসা উচিত। আমি মনে করি যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জরুরি ভিত্তিতে খাদ্য নিরাপত্তার ব্যাপারে তাদের সজাগ হওয়া উচিত, যে খাদ্যের জন্য কি করতে হবে। সার কিংবা তেলগুলো যাই তেল আছে সেটা কিন্তু ওইদিকে ডাইভার্ট করা উচিত, যাতে কৃষিকাজে কোনো মতেই ব্যাহত না হয়, কৃষিকাজগুলো অব্যাহত থাকে। তারপরে আসেন জ্বালানি নিরাপত্তা। জ্বালানি নিরাপত্তাতে আমরা সরকারের অফিসগুলোতে এখনও দেখা যাচ্ছে 4000 সিসির পেট্রোল গাড়ি চলতেছে। আমি আজকে আপনার এখানে অনুষ্ঠানে এসেছি গাড়ি বাদ দিয়ে, আমি কিন্তু গাড়ি আনিনি, কারণ আমি দেখছি যে আমি 30 টাকা দিয়ে একটা ওই যে ব্যাটারি চালিত রিক্সায় চলে আসছি এখানে, কারণ আমি তেলটা আমি সেভ করলাম। আমার বিবেকে দিচ্ছে না যে আমি এখানে যাব আলোচনার জন্য, আমি এত বড় একটা গাড়ি কেন নিয়ে যাব, আমার তো বিকল্প আছে। ঠিক একইভাবে আপনি যদি আজকে আমাদের পাবলিক ট্রান্সপোর্টে আর একটু ভালো করা যেত তাহলে কিন্তু ডেফিনেটলি অনেক মানুষই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারত। সেখানে অনেক ওই আলোচনা অনেক দীর্ঘ হবে, আমি ওদিকে যাব না। বাট প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এক্সকিউজ মি, তিনি কিন্তু সেই সময় যখন বাংলাদেশের প্রযুক্তিগত অবস্থানটা খুবই দুর্বল ছিল, তখন তিনি বাখরাবাদ থেকে চট্টগ্রাম পর্যন্ত নিজস্ব টেকনোলজিতে, তখনকার মন্ত্রী ছিলেন কর্নেল আকবর সাহেব, তারা সাইটে বসে রাত কাটাইছে, তাঁবুতে বসে এই প্রকল্প উদ্ধারের জন্য। নদীর তলদেশ দিয়ে পাইপ গেছে, সেটার টেকনোলজি আমাদের কাছে ছিল না। সেখানে সচিব মহসিন সাহেব নামে একজন সচিব ছিলেন, ওই প্রকল্পের প্রধান ছিলেন, তারা দেখছে যে রাত কাটাইছে তাঁবুতে বসে, যাতে কোনো সময় প্রকল্পটা ফেল না করে। এবং ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে আসছিল যে বাংলাদেশের মতো দেশ কী করে এটা করলো। কর্ণফুলীর তলদেশ, কর্ণফুলী কিন্তু এটা নদী, অনেক খরস্রোতা নদী, তার তলদেশ দিয়ে কিন্তু গ্যাস নিয়ে কর্ণফুলী ফার্টিলাইজার ফ্যাক্টরিতে দেওয়া হয়েছে। তার মানে কি দারুণভাবে তিনি আমাদের সামর্থ্যটা কিংবা এই যে গ্যাসের সাস্টেনেবিলিটি করার জন্য কাজ করেছেন। তারপরে সরকারগুলো কিন্তু অনেকগুলো সরকার এদিকে প্রাধান্য দেয়নি। এক্সপ্লোরেশন, নিজের সামর্থ্য তৈরি করা, ম্যান পাওয়ার তৈরি করা যা বা ছিল সেগুলো কিন্তু এই কমিশন খাওয়ার জন্য খালি ইন্টারন্যাশনাল বিদেশের দিকে দিয়ে দিয়ে শেষ করেছে। অর্থাৎ সোভারেন্টির সংজ্ঞাগুলো নতুন করে চিন্তা করতে হবে। যেমন জ্বালানি একটা বিষয়, তো অর্থনীতির যে নিরাপত্তা, আজকে অর্থনীতি যদি আমাদের রেমিটেন্স যদি আপনি মনে করেন কালকে অর্ধেক কমে আসে, তখন কি করবেন? তখন কুয়েত থেকে হাজার হাজার লোক চলে আসছিল না? আপনার তো উল্টা ভাড়া দিয়ে আনতে হতে পারে। আমরা কি সেজন্য প্রস্তুত? আমার মনে হয় এগুলো কেউ চিন্তাও করে না। ফলে
সবসময় গ্যারান্টি ধরে নিয়েছি আমরা যে কোটি কোটি লোক বিদেশে থাকবে, তারা পাঠাবে, আমরা এখান থেকে লুটপাট করব, বেগম পাড়া তৈরি করব, এবং ওই যে নেকেড অফিসিয়াল চাইনিজ বলছে না, সেরকমটা থাকবে, তারা এখান থেকে পাচার করে যাবে। বড় বড় প্রকল্প এই জায়গাতেই কিন্তু বাংলাদেশ এখনও আছে। এই যে এত বড় পরিবর্তন হলো, সেখানে কিন্তু নীতিমালা কিংবা যে সংস্কারগুলো করার কথা, যে সংস্কার মানে কি, রাষ্ট্রকে ব্যাপকভাবে জনগণের কল্যাণে নিবেদিত করা, দুর্নীতিগুলোকে দমন করা এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করা। আজকের এই যে রাজস্ব ব্যয়, সরকারের রাজস্ব আয় যখন কমে যাচ্ছে, রাজস্ব ব্যয়ের আপনার প্রোগ্রামটা কি? মাননীয় অর্থমন্ত্রীকে আমি বলবো যে তিনি কি রাজস্ব ব্যয়ও কিন্তু প্রতি বছর কমানোর চিন্তা করতে হবে নাকি? কীভাবে? তাদেরকে এক্সপার্ট লাগিয়ে চিন্তা করবে 4000 সিসির গাড়ি কী করে এখন চলে, কেন চলবে? ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। যে আপনি যখন মানুষ গাড়িতে ইয়েতে চলতে পারছে না, একটা মানে পাবলিক বাস কিংবা তার ইন্ডাস্ট্রি চালাতে পারছে না, সেখানে আপনি 4000 সিসিতে একটা মানুষ চলে, তার বিবেচনা কোথায়, বিবেক কোথায়? এটা চীন দেশ হলে গুলি করে মারতে ওদের। অতএব আমি তো মনে করি সরকার তার ভিতরে জায়গাতে অ্যাওয়ারনেস তৈরি করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু উনি ইঙ্গিত করে দেখাইছেন উনি ছোটো গাড়িতে চলতেছেন, উনি কিন্তু এটা কঠোরভাবে যে প্রয়োগ করা, ইউ ক্যানট ইউজ, তুমি করতে পারবা না, এই অপচয় করতে পারবা না, তাকে অপরাধ হিসেবে গণ্য করা, সেরকমটা দরকার, ডিটারেন্স দরকার। সেটা কোথায়? আপনি তামাশার বিষয় তো না, আপনি এত এত ছেলেফেলেরা যে প্রাণ দিল, আপনাকে তামাশা হিসেবে ধরা উচিত না। এন্টার তরুণ সমাজ কিন্তু তারা রাজনীতিতে আসে নাই। যে পার্টি দেখতেছেন, এই পার্টি কিন্তু তাদের একমাত্র প্রতিনিধি নয়। লক্ষ লক্ষ তরুণরা জেএনজি কিংবা সাচ তারা কিন্তু বসে আছে। ফলে তাদেরকে কর্ম দিতে হবে, তাদেরকে রোজগার দিতে হবে, তাদেরকে ভবিষ্যৎ দেখাতে হবে। তাহলে কিন্তু আমাদের জন্য সমূহ বিপদ সামনে। আমার মনে হয় যে বর্তমানে আমাদের জন্য টপ প্রায়োরিটি যদি জ্বালানি, ইশাত আলী জ্বালানিতে বাংলাদেশ কতটুকু সাস্টেনটি অর্জন করতে পারে, সেটা টপ প্রায়োরিটি দিয়ে আমাদের আসা উচিত। আগামী আপনি যেমনটা ফুড সিকিউরিটির কথা বলছেন, সেরকম জ্বালানি নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। জরুরি বসা ফুডের যত এক্সপার্ট আছে, আমাদের অনেক এক্সপার্ট আছে কিন্তু ফুড বিষয়ক, আমাদের যে এগ্রিকালচার মিনিস্ট্রিতে, তারপর তাদের নিয়ে বসে একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করে যে ফুডের ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজি ফলো করি। আমরা গাড়ি চালানো বন্ধ করে দিয়ে দরকার হয় আমরা ফুডের ক্ষেত্রে তেলটাকে, কেরোসিনটা, ডিজেলটা ওইদিকে দেবো, যাতে ফুডের জায়গায় আমরা যেন পৃথিবীতে যদি সিস্টেম কলাপস করে, রাশিয়ার মতো দেশে রাস্তায় মোটর চালাইছে, সে অবস্থায় যদি পরে আমরা কী করব? অতএব এই যে বড় লোকে খালি আমার যত টাকা হয়েছে, খালি বড় বড় বিল্ডিং, বড় বড় আবাসিক এলাকা, বসুন্ধরা, পূর্বাচল, উত্তরা হচ্ছে, ইন্ডাস্ট্রি কোথায়? ইন্ডাস্ট্রি উনি বলছে চালানোই যাচ্ছে না। তাহলে উৎপাদন কোথেকে আসবে? এমপ্লয়মেন্ট কোথেকে আসবে? বেতন কোথেকে দেবেন? এত যে আপনার হাজার কর্মচারী, তারপরে 3000 4000 স্কোয়ার ফিটের মানে লাক্সারিয়াস ফ্ল্যাট বানিয়ে দিচ্ছেন কর্মচারীদের, তারা তো বিলাসিতে অভ্যস্ত হয়ে গেছে। নাও ইউ ম্যানেজ ইট। ফলে অনেক বড় সংস্কার রাষ্ট্রের দরকার ছিল, অনেক বড়। ডক্টর শাহিদ রেজা, আমি জাস্ট এই জ্বালানি, ফুড সিকিউরিটি এগুলো নিয়ে তো সবসময় আলোচনা করছি, কর্মসংস্থান, ব্যাংকিং আমাদের আলোচনার একটা বড় বিষয়। গত কয়েক বছর ধরে আমরা ব্যবসা বাণিজ্য, অর্থনীতি নিয়ে যখনই আলোচনা করতে গেছি, এর মধ্যে ব্যাংক ইন্টারেস্টের ইস্যু আছে, ফাইন্যান্সিয়াল সেক্টর ম্যানেজমেন্টের ইস্যু আছে, গভর্নেন্সের ইস্যু আছে। এখানে কি দেখেন, অর্থমন্ত্রী বলছেন যে কোনো ব্যক্তি, গোষ্ঠী, কাউকে তারা বিশেষ সুবিধা দেবেন না, এবং তাদের সময় এই জায়গাটায় তারা যথেষ্ট পরিমাণে তাদের গভর্নেন্স অত্যন্ত স্ট্রং। আপনি কি দেখছেন? জি, আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা আসলে আমাদের এখানে কনসেপচুয়ালি একটা রং পথে ছিল, আমার যেটা মনে হয় আর কি। যে এদেশে প্রাইভেট ব্যাংক ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রাইভেট ব্যাংক চালু হয়, ধরেন যে সরকারি ব্যাংক প্রথমত ব্যাংক জাতীয়করণ হয়ে গেল মুক্তিযুদ্ধের পর পর এসে। আগে পাকিস্তান পিরিয়ডে যে ব্যাংকগুলি ছিল তাকে ভেঙে দিয়ে জাতীয়করণ করা হলো, 6টা ব্যাংকের মধ্যে চলে আসলো সবগুলি। এরপরে 83 সালের দিকে এরশাদের সময় প্রাইভেট ব্যাংক দেওয়া হলো। এই প্রাইভেট ব্যাংকগুলি দেওয়া থেকেই একটা জিনিস আমাদের যারা রেগুলেটর ছিল, গভর্নমেন্ট ছিল, সরকারে যারা ছিল, বা যারা ব্যাংক উদ্যোক্তা হয়েছে, তাদের সবার মাথার মধ্যে একটা কেমন যেন একটা বিষয় ঢুকে গেছিল যে এরা সবাই ব্যাংকের মালিক হয়ে গেছে। এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে বড় ক্যান্সার। এই জায়গাটা থেকেই সংস্কার করা দরকার, যে ব্যাংকের কোনো মালিক থাকতে পারে না, ব্যাংকের উদ্যোক্তা, গ্রাহকরা হচ্ছে মালিক, গ্রাহকরা হলো মালিক। কারণ আমি আমার গবেষণা থেকে, আমি পড়াশোনা যেটা করেছিলাম কর্পোরেট গভর্নেন্সের ইন ব্যাংকিংয়ের উপরে, যে দেখা গেছে যে একটা ব্যাংকের যত টাকা ডিপোজিট থাকে তার 1% টাকা থাকে হচ্ছে উদ্যোক্তাদের।
অনলি 1%। অনলি 1%। আপনি সবগুলি ব্যাংকের ক্যাপিটাল দেখেন, 1 লাখ কোটি টাকা মনে করেন তার ইয়ে আছে, মানুষের আমানত আছে, ওর কাছে উদ্যোক্তাদের টাকা আছে 1,000 কোটি টাকা। 1%, 1 থেকে 1.5% টাকা। এই 1 থেকে 1.5% টাকা দিয়ে 99% বা 98% টাকার উপরে মালিকের মতো কন্ট্রোল হয়ে গেল। এই যে এখন সে তো একা হয় নাই, পুরো সিস্টেমটা তাকে বলছে তুমি ব্যাংকের মালিক, আর সরকারও বলছে আপনি ব্যাংকের মালিক, পার্লামেন্টে বক্তৃতাও বলে যে আপনি ব্যাংকের মালিক। আরে ভাই, আপনি ব্যাংকের মালিক কোত্থেকে হলেন? আপনি শেয়ার হোল্ডার। আপনাকে প্রমোটার বলা যেতে পারে, আপনাকে স্পন্সর বলা যেতে পারে, আপনাকে ট্রাস্টি বলা যেতে পারে, মালিক কি করে আপনি হন? এই মালিক হয়ে ব্যাংকগুলিকে দখল করে ফেলার যে প্রবণতা যেটা শুরু হয়েছিল, চলছিল এরশাদের সময়, দেখেন তখনও একবার একটা সমস্যা গেল, তারপরে তো 90-এর গণ অভ্যুত্থান, যেটা পরিবর্তন যেটা আসলো, এরপরে যে নতুন ব্যাংক দেওয়া শুরু হলো, তখনও কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে ফ্লারিশ করা শুরু করলো যে আমাদেরকে ব্যাংক পেতে হবে, ব্যাংক একটা ক্ষমতা। কারণ ওই যে ওইটা 1% টাকা দিলেই, তখন ছিল এরকম যে তখন তো আরও ইজি ছিল, যখন প্রথম প্রজন্মের ব্যাংকগুলি হয়, আপনি ওই যে ব্যাংক টাকা দিয়ে আবার সে ওই ব্যাংক থেকে লোনও নিতে পারতো। এখন তো গত 91 পরে এসে 96 পর থেকে মনে করেন ব্যাংকের উদ্যোক্তারা আর ওই ব্যাংক থেকে লোন নিতে পারে না, সে তখন করে কি অন্যজনের কাছ থেকে লোন নেয়, যেটা আপনারা সবসময় অনেক আলোচনা হয়েছে, এক ধরনের বাটার, যে আমি ABC ব্যাংক থেকে আমি লোন নিলাম, ABC ব্যাংকের ওই যে মালিক, সোকল্ড মালিক, তাকে আবার আমার ব্যাংক থেকে নিয়ে যেয়ে আমি লোন দিলাম। এইভাবে মনে করেন একটা এটাকে কি বলা যায়, দুষ্ট চক্র বলা যাবে না, আরো কোনো খারাপ শক্ত শব্দ বোধহয় এখানে লাগবে, এটা হ্যাঁ আরো বড় শব্দ এখানে করে দিয়ে দরকার। আপনি বিভিন্ন সময় তারাই মনে করে এটাকে শেষ করে দিয়েছে জনগণের আমানতকে আজকে। এই জায়গাটাতে চ্যালেঞ্জটা নিয়ে আসা দরকার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। যেমন সর্বশেষ গত সরকারের আমলে এই ব্যাংকগুলো, এই সমস্ত উদ্যোক্তারা যেটা করেছিল যে ব্যাংকের মালিক হওয়ার জন্য, ডাইরেক্টর হওয়ার জন্য 2% শেয়ার দেওয়ার কথা। কেন ভাই 2% কেন লাগবে? ব্যাংকের বোর্ডে বসবে তো লেখাপড়া জানার লোক, যে ব্যাংকিং জানে, যে অর্থনীতি জানে, যে ব্যবসা বাণিজ্য জানে, সে না করে আপনি 2% টাকা আছে কিনা বা 2% কয় টাকা, এটা তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল বিজনেস এক ধরনের, যে ধর 20 কোটি টাকা দিয়ে সে 20,000 কোটি টাকার উপরে তার কন্ট্রোল নিয়ে আসে। 20 কোটি টাকা, আপনি একটা মিল করতে আমাদের 200 কোটি টাকা লাগে। তো আমরা বোকারা মিল করছি, যারা বুদ্ধিমান লোক তারা মিল করে নাই, তারা বিভিন্ন নাম টাম দিয়ে কোম্পানি করে শেয়ার কিনে পুরো ব্যাংকের মালিক হয়ে গেছে। এইটা হচ্ছে সবচেয়ে ধ্বংসটা বাংলাদেশের। মানুষের টাকাও আজকে চ্যালেঞ্জড হয়ে গেছে। এখন সামনে গ্রোথটা, নতুন উদ্যোক্তা বলেন, জনগণ জানুক না, মানুষ যারা ব্যবসা করতে আসবে না এখন আর, যে অবস্থা চলে এসছে। কারণ ব্যাংকগুলি তো টাকা দেওয়ার মতো অবস্থায় নাই। আপনারা সবাই জানেন যে ব্যাংক, প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ এখনও 6%, প্রাইভেট সেক্টরে 18% যদি আমাদের প্রতি প্রান্তিকে যদি ক্রেডিট গ্রোথ হয়, তার মধ্যে 16, 12, 13, 14% হয় আপনার ইয়া থেকে, সরকারের কাছ থেকে। মানে কোনো একটা মুক্তবাজার অর্থনীতিতে যখন দেখবেন যে সরকার বেশি টাকা ক্রেডিট গ্রোথ করতেছে, তার মানে কি সরকার ভালো চলতেছে না, সরকার ঋণ নিচ্ছে বিভিন্নভাবে। যখন প্রাইভেট সেক্টর টাকা নেবে তখন বোঝা যাবে যে দেশটা আগাচ্ছে। আগে এটা ছিল 12-13%, 14% ছিল প্রাইভেট সেক্টর টাকা নিত। কারণ প্রাইভেট সেক্টর টাকা নিলে সে মিল বানাবে, ফ্যাক্টরি বানাবে, সে লোকের কর্মসংস্থান তৈরি করবে। সরকার তো সেটা করতে পারবে না, সরকার টাকা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার তো তৈরি করবে, তার মধ্যে কর্মসংস্থান ওইভাবে হবে না। আজকে বড় বড় শিল্প না করে যদি ছোট শিল্পকে ঋণ দেওয়া যেত, তাহলে কর্মসংস্থান অনেক বেশি তৈরি করা যেত। তা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের এখন সময় এসছে এই জিনিসগুলি দেখার, যে প্রকৃত উদ্যোক্তাদেরকে আগায় নিয়ে আসতে দেওয়ার। আপনি যেটা বললেন যে পুরনো মানুষদেরকে ব্যাংকে, যে যারা আসার যে নতুন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট যেটা হয়েছে, সেখানে পুরনো উদ্যোক্তাদেরকে করছে। এখানে আমার মনে হয় আবার এটাকে রিভিউ করা উচিত। পুরনো উদ্যোক্তা না, কারণ পুরনো উদ্যোক্তা তো আসলে যেটা সেটা বেশ কন্ট্রোভার্সিও তৈরি করেছে। সে তো ট্রাস্ট, হ্যাঁ ওটা নিয়ে আলোচনা হচ্ছে। আমারও এই ফিল্ডের একজন মানুষ হিসেবে আমারও কথা হচ্ছে, পুরনোরা তো প্রথম যে ব্রিচ অফ ট্রাস্ট করে ফেলছেন, উনি ফেলিউরটা প্রমাণ হয়ে গেছে, উনি চালাতে পারেন নাই, উনি ট্রাস্টটা ব্রিচ করে ফেলছেন। সেটা না করে অন্য কেউ যদি আসতে চায়, নতুন উদ্যোক্তা যদি কেউ আসতে চায়, যে সেটা যে কোনো ফরম্যাটে হোক না কেন, তাদেরকে দিয়ে ব্যাংক, সরকারের কাছ থেকে ব্যাংক চালানি না। সরকার দেখেন আপনি গত 17 মাসে যেটা হয়েছিল, যে এই ব্যাংকগুলিতে যারা যারা হয়েছিল, উদ্যোক্তা যারা ছিল, সোকল্ড মালিক যারা ছিল, তারা যখন খালি হয়ে গেল চেয়ারগুলি, তখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কিছু মানুষকে বসা দেওয়া হলো। ওই লোকগুলো আসলে তেমন কোনো পারফর্মিংও করে নেই। ওনারা ভাবলো যে আমি একটা বোর্ডে বসছি, আমি মাসে একটা ওনারা আবার ফিও পায়, মানে ইয়ার বাইরে, বোর্ড ফির বাইরে ওনারা একটা মান্থলি অনারিয়াম পায়। তো ভালো, আমি একটা রিটায়ার্ড লোক, আমি একটা মান্থলি অনারিয়াম পেলাম, ব্যাংক কিছু হইলে হইলো, না হলে না হলো। সেভাবে কিন্তু গত 17 মাস চলছে। এখন একটা যদি কমিটমেন্ট না থাকে, কোনো একটা মানুষের যদি নিজের জায়গা যদি
ভালো কিছু করার ইচ্ছা না থাকে, তাহলে এরকম প্রতিষ্ঠানের মধ্যে, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তাকে বসালে আসলে কোনো ফলাফল আসবে না, যা আসে নাই, গত 17 মাসে আসে নাই, এখনও মনে করেন কোনো পরিবর্তনটা আসতেছে না। তো ব্যাংকগুলি তো কোনো পারফর্ম করতে পারছে না। আপনি 5-6টা ব্যাংকের একসাথে করে একটা ব্যাংক করে ফেলার উদ্যোগ করা হলো, কিন্তু এটা ইচ্ছা করলে এই পলিসিটি একটা ভুল পলিসি ছিল। কারণ এখানে 2-3টা ব্যাংক ছিল, বেশ মোটামুটি ভালো ব্যাংক ছিল, তাদের তারা কিছু টাকা তাদের ড্রেনেজ হয়েছে, কিন্তু তারা যদি তাদের মতো চলতে দিত, তাদের যে বেস ছিল, কাস্টমার বেস যেটা ছিল, তাদের ডিপোজিটের বেস যেটা ছিল, থাকলে কিন্তু এই ব্যাংকগুলি দাঁড়িয়ে যেতে পারতো। কিন্তু সেটা না করে সবগুলিকে একসাথ করে ফেললো। তা আমাদের আসলে পলিসিগত ত্রুটিটা অনেক বেশি, সেটা আপনি শিল্পে বলেন, এনার্জিতে বলেন, আপনার বলেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বলেন, আমাদের পলিসির সংকটের কারণে মূলত আমরা মনে হচ্ছে যে এগুতে পারছি না। জি, মিস্টার আব্দুল হক। পলিসি শব্দটা উনি ব্যবহার করলেন। পলিসির জন্য কিন্তু আমি বিগত 30 বছর বেশি সময় ধরে ফেডারেশন চেম্বারের সাথে জড়িত ছিলাম। আমার সৌভাগ্য হয়েছে যে আমি সাইফুর রহমান সাহেবের মতো মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আস্থা পেয়েছি। তারপরে কিবরিয়া সাহেবের সঙ্গে একান্তে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমরা অনেক পলিসি তখন ডিভাইস করেছি এবং অনেক ব্যবসায়ীদেরকে সাহায্য করেছি। তারপরে আবুল মাল আব্দুল মুহিত সাহেবের সাথে আমি দীর্ঘ সময় কাজ করেছি। সব অর্থমন্ত্রীর সাথে কাজ করা এটা একেবারে আমি বলবো অপার গৌরব। আমি আমার জীবনে এখন আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য বিরাট একটা অপরচুনিটি ছিল। আমি ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু আমি ফেডারেশন চেম্বারের ট্যাক্স ট্যারিফে থেকে জাতীয় রাজস্ব বোর্ড এমনও অফিসার দেখেছি যারা সত্যিকার অর্থে দরবেশের মতো, আবার এমনও দেখছি যারা টাকা পাচার করে আপনার কানাডাতে বেগম পাড়া বানাইছে, এটাও দেখছি। এখন প্রশ্ন হচ্ছে পলিসিটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাপানের মতো দেশে মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো মিলে 105টা পলিসি কাউন্সিল আছে। 105টা, আমার কাছে বই আছে, লিস্ট আছে। সেখানে আমাদের এখানে আপনি পলিসি দিয়ে রেখেছেন হলো আপনার এক্সিকিউটিভদেরকে। এক্সিকিউটিভরা দৈনন্দিন কাজ করবে না পলিসি তৈরি করবে, এটা তো হতে পারে না, এটা ক্ল্যাশ করে। ফলে এক্সিকিউটিভরা তারা বাস্তবায়ন করবে, পলিসির জায়গাটা অলওয়েজ আলাদা হওয়া উচিত। এবং আপনি মনে করছেন যে ল মেকার আমাদের পার্লামেন্ট সিস্টেমে, আসলে কি তারা ল মেকার? তারা কি ল নিয়ে গবেষণা করে? তারা কি সেই সুযোগ আছে? নাকি শ্যাডো মিনিস্ট্রি আছে? অতএব সব জায়গাতেই কিন্তু আমাদের একটা শূন্যতা আছে, রাষ্ট্রবিন্যাসে নতুন করে চিন্তার জায়গা আছে। আমি মনে করি বাংলাদেশের যথার্থ বলেছেন ডক্টর রেজা যে পলিসির জায়গাটা আমাদের মারাত্মক সংকট আছে, এবং পলিসিটাকে মোটেই প্রাধান্য দেওয়া হয় না, সবাই অ্যাডহক পলিসিতে চলে। এই যে ব্যাংকিং সেক্টর গড়ে উঠলো, আপনি পাকিস্তানে বলে আমরা বলতাম আপনার 22 পরিবার, 22 পরিবারের কিছু পরিবারের ব্যাংক ছিল, হাবিব ব্যাংক ছিল একটা, ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তান ছিল, মুসলিম কমার্শিয়াল ব্যাংক ছিল, এরকম কয়েকটা ব্যাংক ছিল। এবং তারা কিন্তু এই ব্যাংকগুলোতে তারা কিন্তু এমন মালিক ছিল যাদের কখনো দেখা যেত না, এবং তারা কিন্তু ব্যবসার এইগুলো লিটিগিরিতে কখনো আসতো না, যার জন্য একটা ব্যাংকও কিন্তু কলাপস করে নেয়। পাকিস্তান সরকার, আমরা বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে এগুলো মানে রাষ্ট্রায়ত্ত করেছি বটে। এখন আমাদের এখানে এমন লোকদেরকে আপনি ব্যাংক দিয়েছেন, ব্যাংক মানে হলো আস্থা, যেটা একটু আগে রাজা সাহেব এই মিটিংয়ে আসার আগে বলতেছিলেন। আস্থা যদি নষ্ট, আই ব্যাংক অন ইউ, আপনার উপরে আমি আস্থা রাখি। তো আস্থাটাই যদি নষ্ট হয়, তাহলে সারা দেশের মানুষ যেখানে টাকা রাখলো কি দাঁড়াবে অবস্থাটা দেখেন। সেখানে আপনি এই সরকারগুলো, বিভিন্ন সরকার সবাই কিন্তু এই কাজটা করেছে, বিভিন্ন গোষ্ঠীকে ব্যাংক দিয়েছে, এতগুলো ব্যাংক দিয়েছে যার অর্ধেকও কিন্তু এখানে দরকার নাই। এবং সেই ব্যাংকগুলোর মালিকেরা, তাদের অনেকে আছে এমন ব্যবসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এদের কোনো ইন্টিগ্রিটিও নাই। অনেকেই আছে যারা আসলে কেন ডাইরেক্টর হয়েছে, টাকা বানাবার জন্য, প্রফিটের জন্য, এটাই হয়তো বুঝে, কিন্তু তার যেটা বিরাট, ওই যে উনি বললেন যে 99% টাকা অন্যের টাকা ম্যানেজ করে আপনি ইকোনমিতে কন্ট্রিবিউট করবেন, সেটার সম্বন্ধে খুবই কম সচেতন। এবং সেই জন্য হচ্ছে কি, জেনুইন আমাদের উদ্যোক্তা যার কিন্তু মনে করেন যাকে আপনি সিকিউরিটি দিতে পারে না, অথচ তার একটা উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে, তাকে যে এগিয়ে গিয়ে সাহায্য করবে এরকম কিন্তু একদম আমি বলবো শূন্য। এখন আগে এগুলো স্পেশালাইজড ব্যাংকিং ট্যাঙ্কিং ছিল, এমনকি পাকিস্তান আমলেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ব্যাংক অফ পাকিস্তান ছিল, যেখানে গেলে আপনি নতুন গিয়ে বলবেন যে আমি একটা নতুন এই মিডিয়া কোম্পানি খুলতে চাই, তারা কিন্তু আপনাকে কনসালটেন্সি দিয়ে সাহায্য করতো, কীভাবে লোন পেতে পারেন এটা সাহায্য করতো। এখন কিন্তু কিচ্ছু নাই, এখন প্রভাব করতে পারলে আসে। এখন আপনি রাজনীতিবিদরা ব্যাংকের মালিক হয়ে পড়ছে, কোত্থেকে টাকা আসছে চাঁদাবাজি কিংবা 2 নম্বর কাজ কিংবা স্মাগলিং কিংবা এইসব জায়গা থেকে টাকা এনে ব্যাংক হয়েছে। অতএব তার কাছ থেকে আপনি কী আশা করেন? অতএব রাষ্ট্র তো নষ্ট হয়েছে। একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই রাষ্ট্র,
সেটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আক্রান্ত হতে হতে আমরা জুলাই 24-এ এসে কিন্তু আবার নতুন করে রক্ত দিলাম, আবার নতুন করে মানুষ পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা পোষণ করলো, কিন্তু সেরকম কোনো বিপ্লবী পার্টি ছিল না বলে বৈপ্লবিক কিছু এখানে ঘটে নাই। আবার আমরা নতুন করে ইলেকশনের দিকে ফিরে গেলাম। একটা এখন নিয়মতান্ত্রিক সরকার আছে, ফাইন। এখন তাদের জন্য তারা কিন্তু যে কাজগুলো করতে পারে, তারা যদি স্মার্ট হয় কিংবা চিন্তা করে জনগণের, তাহলে তারা কিন্তু এই ব্যাংকিং সেক্টরে যে ক্রাইসিসটা সাহেব বললেন একজন উদ্যোক্তা হিসাবে, সেখানে কিন্তু অনেক করণীয় আছে। এটা কিন্তু আমি আপনাকে একটু এই জায়গায় একটু একটা কথা বলতে চাই। আমি একটু থামিয়ে বললাম, হক ভাই আপনি গত 4 মিনিটে 7 বার বলছেন ব্যাংকের মালিক। এইটাই প্রথমে চেঞ্জ করতে হবে। ব্যাংকের কোনো মালিক থাকতে পারে মালিক হয়ে বসে এখন আছে। আপনি আগে আপনি ট্রেড বোর্ডের লিডার হিসেবে আপনারা বলেন, তো- আজকের পর থেকে আর কোনো ব্যাংকের ডাইরেক্টরকে মালিক বলবেন না। অবশ্যই এইটা বলবো প্রথম না, কিন্তু কনসেপচুয়ালি আপনি তো মালিক হয়ে বসে আছেন। আমি না আমি বলছি কি, এই জায়গাতে ভুল আমাদের। 99% আপনার ভাষায় হ্যাঁ 99% মানুষের টাকা, মানুষের টাকা, গ্রামে গঞ্জ থেকে আরম্ভ করে সব মানুষের টাকা রাখলো, আপনি মালিক হয়ে বসে সেটা আছেন আপনি 1% টাকা দিন। সেটাই তো বলছি এখন আমি। এই জায়গায় যে এই যে লোভটা পেয়ে বসলো, যার জন্য দেখা গেল আমাকে ডক্টর আতিউর বলছিলেন যে এমন লোকের এসা ব্যাংকের লাইসেন্স চাচ্ছে, তাকে বললাম যে আপনার ব্যাংক করতে গেলে তো 500 কোটি টাকা লাগবে, কলেজের ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ অবশ্য বলে যে তাকে দেখলে কিন্তু মনে হয় সে তো রাজনীতি করে, জেলা পরিষদ এমন কোনো প্রখ্যাত রাজনীতিবিদ না। ফলে যে ভয়ঙ্কর রকমের লুটপাট বাংলাদেশে হয়েছে, প্রকৃত উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, আমাদের তরুণ প্রজন্ম তারা কি শিখবে? সেজন্যই তো জুলাইয়ের প্রত্যাশা ছিল যেটা বড় পরিবর্তন আসবে। সেখানে আমরা নতুন করে বাংলাদেশকে, যাকে বলা হয় একটা আমরা বাংলাদেশের নতুন যাত্রা, নবযাত্রা কিংবা উত্থান পর্ব বলা যেতে পারে আহমদ সাহেবের ভাষায়, একটা উত্থানের চিন্তা আমরা করেছি। আমরা এখনও মনে করি এই সরকারও কিন্তু সেরকম কাজ করতে পারে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তনগুলো করতে পারে। তারা যদি আবার সেই তথাকথিত মালিক লুটেরা, যারা রাষ্ট্রকে ফকির বানাইছে, রাষ্ট্রকে লুট করে লুণ্ঠিত করেছে, বা আমি বলবো যে অনেকটা দেউলিয়া করেছে, তাদেরকে যদি কোনোভাবে তারা মনে করে ফিরিয়ে আনবে, তাহলে তাদের কবর তারা নিজেরা অর্চনা করবে। এই দেশের সবচেয়ে সুবিধার ব্যবসা হলো যে ব্যাংকের ব্যবসা 1% টাকা হলে 100 টাকার কন্ট্রোল নেওয়া যায়। আরেকটা ব্যবসা হলো কোনো পয়সা ছাড়াই, সেটা এনজিওর ব্যবসা। এই দুই জায়গাতে জনগণের সাথে সম্পর্ক, জনগণের কাছ থেকে টাকা উঠায় নিয়ে আসা। এরা কিন্তু কেউই কিন্তু মালিক হতে পারে না। এনজিও যারা চালায় তারা এনজিওর মালিক হয়ে যায়, এনজিওর মালিক মালিক হয়ে যায়। তারা সবাই জানে, সমাজে জানে যে অমুকের মালিক এটা, অমুকের মালিক এটা। যারা এর আগেও যারা 17 মাস ক্ষমতায় ছিল সব এনজিও মালিক, ওই জনগণের সাথে সম্পর্ক। তো সবাই মিলে ঠকায় আসলে জনগণকেই। তো এই জায়গাগুলোতে রেগুলেটর দিক থেকে আসতে হবে যে ব্যাংক প্রতিষ্ঠানকে এখন টোটালি মালিকানাটাকে আলাদা করে ফেলতে হবে, ম্যানেজমেন্টটাকে আলাদা করে। ম্যানেজমেন্ট যারা থাকবে, যারা বোর্ড চালাবে, তারা ব্যাংকের শেয়ার হোল্ডার থেকে একটা পার্সেন্টেজ থাকবে, তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে, কিন্তু মূলত চালাবে প্রফেশনালস। এমনি মিস্টার আব্দুল হক আলোচনার সময় কিছু কিছু পলিটিক্যাল ইস্যুস তিনি রেজ করেছেন বিভিন্ন ফাঁকে ফাঁকে। আপনি কি এই জায়গায় কোনো মন্তব্য করবেন যে পলিটিক্যাল ফিল্ডে কোনো সমস্যা, সংকট বা কমিটমেন্টের কথা যেটা তিনি বলছেন যে এই যে রাষ্ট্র কাঠামোর সংস্কার, জুলাই চার্টার বা সেই অ্যাসপিরেশনগুলো কতখানি এই সরকার বাস্তবায়ন করছে, অঙ্গীকার রক্ষা করছে, বা এখানে কোনো সংকট তৈরি হচ্ছে কি না? এখন এটা আমার মনে হচ্ছে এটা আস্থার সংকট তৈরি হচ্ছে। কারণ আমি তারেক প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট শুনলাম, বগুড়ায় বোধ উনি বক্তৃতা দিচ্ছিলেন, যে উনি বলেছেন যে আমরা জুলাই চার্টার যেটা আমরা সাইন করেছি পার্লামেন্টের দক্ষিণ প্লাজাতে, সেটা আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। কিন্তু এখন সংসদে দেখতে বিরোধী দল এই কথাটার উপরে কনভিন্স না, তারা জিনিসটাকে নিয়ে আলোচনা করতেছে। তো আমার মনে হয় যে এটা ওনাদের মধ্যে কথা বলা দরকার। কারণ আমরা সবাই মিলে সংস্কারটা চেয়েছি, বাংলাদেশের মানুষ চেয়েছে। বাংলাদেশের মানুষ গত 52 বছরে যে রাজনীতি ছিল, বিশেষ 17 বছরে যে রাজনীতি এসছে, সেই রাজনীতিতে মানুষের কল্যাণকর হয়নি বলে মানুষ মনে করে। যার ফলে জুলাই আন্দোলনের একটুখানি মানুষ অনুপ্রেরণায়, ছাত্রদের সামান্য একটু অনুপ্রেরণায় শত শত মানুষ রাস্তায় নেমে আসছে। সমাজ কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসছে যে এই সমাজ, এই ব্যবস্থাটার পরিবর্তন করা দরকার। সমাজের পরিবর্তনের আজ্ঞা ছিল। কারণ আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্র চিন্তা করেছিলাম, সেই রাষ্ট্রটা গত 52 বছরে কায়েম করা যায়নি। মানুষের অধিকার আসে নাই, সম অধিকার আসে নাই, মানুষের মর্যাদা আসে নাই, মানবিক মর্যাদা তৈরি হয় নাই।
সুতরাং সামান্য একটা ইন্ধনেই কিন্তু সবাই মানুষ রাস্তায় নেমে এসেছিল। তো আমরা এখনও আশা করি, কারণ আজকে যে নতুন সরকার যারা এসছে, আমি ব্যবসায়ী হিসেবে মনে করি যে সরকারের যে এই মুহূর্ত পর্যন্ত গত 2 মাসের যে অ্যাক্টিভিটি আছে, এটাতে তারা আশা করি যে তারা পরিবর্তনটা আনবে এবং ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে দেখে আমরা আপনার এখানেও আমি বলেছি বা আপনার প্রথমে কথা হচ্ছিল যেটা, যে ব্যবসায়ীরা আশাবাদী যে এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন কোনো রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে থাকে তখন আসলে ব্যবসা বাণিজ্য ভালো হয়। কারণ ব্যবসাটা টোটালি নির্ভর করে কনফিডেন্স, আস্থার উপরে। বা একজন ব্যবসায়ী তার বিনিয়োগটা করে তখনই যখন সে মনে করবে যে আমার টাকাটা নিরাপদ, আমি মুনাফা সহ আমার টাকাটা আমি ফেরত নিয়ে আসতে পারবো, যেটা আগে মাঝখানে সংকট ছিল, বিশেষ করে গত 17 মাসে যেটা হয়েছিল, যে টোটালি একটা মানুষ অনাস্থার মধ্যে ছিল। এখন আস্তে এসছে, এখন ম্যানেজারিয়াল ফল্টগুলি আছে। তো এটা আমি ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু যেটা হওয়া দরকার যে তাৎক্ষণিকভাবে আইনের শাসনটাকে রিয়েলি মিনিংফুল আইনের শাসনটাকে স্থায়ী করা দরকার, ওপেন করা দরকার। আর হচ্ছে কি প্রকৃত সত্য ঘটনাটা আমাদের জানা দরকার, যেটা এনার্জি সেক্টরের যে ক্রাইসিসটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি বার্নিং ইস্যু যেটা হচ্ছে। কারণ এই যে আপনি বললেন যে ফুড সিকিউরিটি, আপনি এনার্জিতে ফুড সিকিউরিটিতেও সবচেয়ে বড় হ্যাম্পার হবে এনার্জির কারণে। কারণ এখন বড় মৌসুম চলতেছে, বড় মৌসুমে যদি গ্রামে গঞ্জে 7-8 ঘন্টা যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে পাম্প জেনারেটর কী করে চলবে? শুধু আমি বড় মৌসুমতে হিট যদি করে, আমার পরবর্তী এসেই তো ফুড সেফটি চ্যালেঞ্জড হয়ে যাবে। আজকে ফুড সেফটি যদি ইন্ডিজিনিয়াস ফুড যদি গ্রো না করে, ডোমেস্টিক প্রোডাকশন যদি না হয়, আপনি ইম্পোর্ট করে এখন আনতে পারবেন না। সারা পৃথিবীতে গন্ডগোল চলতেছে। আপনার এই যে জাহাজ হরমুজে আটকা আছে, কেউ বলে তেলের জাহাজ, কেউ বলে সারের জাহাজ, আমি জানি না সত্য কোন জাহাজ। বা ওই জয়যাত্রার যেটা আছে, জয়যাত্রা সান নিয়ে আটকা পড়ে আছে বলতেছে। তো যদি তাই হয়, সান নিয়ে যদি আটকা পড়ে থাকে, আমাদের তেলের জাহাজ যদি আটকা পড়ে থাকে, তাহলে তো আমরা বিশ্ব রাজনীতিতে আমরা সবচেয়ে ওয়ার্স্ট এফেক্টেড নেশন হিসেবে আমরা চিহ্নিত হব। সেখানে বাঁচার তো একটাই পথ, সেটা হলো আমাদের নিজস্ব উৎপাদন। সেই নিজস্ব উৎপাদন মনে করেন আমরা চ্যালেঞ্জ হয়ে যাবে। আপনি কালকে যেটা দেখা গেল যে আমাদের এই মুহূর্তে এনার্জি ডিমান্ড আছে 15,000 মেগাওয়াট, সরকার উৎপাদন করেছে 13,000 মেগাওয়াট, অর্থাৎ 2,000 মেগাওয়াটের গ্যাপ আছে। তো 2,000 মেগাওয়াট ম্যানেজ করার জন্য সারা দেশব্যাপী 7-8 ঘন্টা ধরে কেন করতে হবে, প্রতি 1 ঘন্টা পর পর কেন যাবে? এই জিনিসগুলো আমার মনে হয় যে দেখা দরকার, যে কোথাও কি একটা ব্যবস্থাপনার সংকটটা বেশি হচ্ছে। আমি যদি 2,000 মেগাওয়াট, তাহলে কি আমি তো কয় পার্সেন্ট, সেটা 15,000-এর জায়গায় 2,000, মানে লেস দেন 20%, 15%-এর মতো হচ্ছে শর্টেজ। তো 15% ম্যানেজ করার জন্য আমাকে কেন 40% পাবো না, আমি এনার্জি পাবো না? আমার ফুয়েল আছে, অকটেন আমার নিজস্ব জায়গা থেকে আমি পাই, কেন আমি লাইন দিয়ে দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়ায় থাকবো? তাহলে ম্যানেজারিয়াল ফল্ট যেখানে আছে, এবং আইনের শাসনটা যেটা, যে আইনের জায়গাটা একটু শক্ত হওয়া দরকার, এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, তাহলে ব্যবসা বাণিজ্যের পরিবর্তনটা আসবে। ব্যবসায়ীরা কিন্তু, বাংলাদেশের ব্যবসায়ীরা, জিলুর ভাই আপনিও জানেন, যেহেতু আপনি গত 25 বছর এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছেন, অনেক ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, রেগুলেটর আপনার এখানে এসছে। বাংলাদেশের মানুষ অল্প একটু যদি অনুপ্রেরণা পায়, তাহলেই কিন্তু তারা বিশ্বজয় করতে পারে। আজকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিশেষ করে আপনি চায়না থেকে আমাদের ব্যবসাগুলি রিলোকেট হচ্ছে বাংলাদেশে, একটা দারুণ অপরচুনিটি আছে। শুধুমাত্র আমরা যদি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেই যদি আমরা করি, নারিশ করি, তাহলে এই যে কোটি এমপ্লয়মেন্ট যেটা হয় সেটা করা সম্ভব। আপনি গ্রামে গিয়ে, আপনি একটু আগে বলছিলেন যে মানুষ ঢাকায় যদি এনার্জি না থাকে, না থাকে, গ্রামে চলে যাবে। না, গ্রামে যেতে আর পারবে না। গ্রাম আর মানুষকে ধরে রাখতে পারবে না। গ্রামে সেই গ্রাম তো নাই, গ্রাম বলতে কিছু নাই। আগে যে আপনি গিয়ে গ্রামে গিয়ে কোনো রকম আপনি ধান চাল করবেন, নাই, যা কিছু ছিল বাড়িঘর হয়ে গেছে। পুকুরে মাছ দেয়, সব পুকুরের মাছ যেটা আছে, আমাদের তো প্রাকৃতিক মাছ নাই, প্রাকৃতিক ফসল হয় না, বীজ আসে আমাদের সব প্যাকেট বীজ, মাছ আসে সব আমাদের ওই ল্যাবরেটরিতে চাষের মাছ। সুতরাং আপনি সব কিছু বিশ্ব ব্যবস্থার সাথে যুক্ত, জাতীয় ব্যবস্থার সাথে যুক্ত। আমার পিছনে যাওয়ার কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ যেখানে আছে সেখান থেকে সামনে সিস্টেম কলাপস করলে, জি, সব যখন কিছু সাপ্লাই পাবেন না, খাবার পাবেন না, তখন সবজিটা উৎপাদন করে বাঁচার চেষ্টা করতে হবে। সেটা বিশ্বব্যাপী মানুষের জন্য আপনি সেটাও করতে পারবেন না, সবজির বীজটা আসে থেকে ইন্টারন্যাশনাল লেভেল, আমাদের লোকাল বীজ নাই। আমাদের ভয়ঙ্কর রকমের, হ্যাঁ, আমাদের কিছুই নাই এখন, রক্ষা করি। আমাদের এখন একটাই আছে, বুকের বল আছে। সরকার যদি আমাদের উপরে ছাতা ধরতে পারে, তাহলে আমরা এই বুকের বল দিয়ে বাংলাদেশকে আমরা আগের জায়গায় নিয়ে আসতে পারবো। জি, মিস আব্দুল হক, আমরা খুব সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যে আপনার অ্যাকচুয়ালি সরকারের কাছে, আমাদের নতুন সরকার, সেটা আমাদের প্রত্যাশা যে তারা আইন শৃঙ্খলা
পরিস্থিতির দিকে অত্যন্ত কঠোর মনোযোগ রাখবেন, গভর্নেন্স ইস্যুটা। এবং ব্যাংকিং ক্ষেত্রে আমি বলবো যে সরকার কোনোভাবেই যেন, কিন্তু একটা ইসলামী ব্যাংকের মধ্যে হাত দিয়ে আওয়ামী লীগ তার পতনের রাস্তা তৈরি করেছে, এবং ইসলামী ব্যাংকটা যদি হাত না দিত তাহলে কিন্তু অর্থনীতি, এই ব্যাংকিং সেক্টরে এরকম ধস কিন্তু হতো না। আমাকে জাপানের এই কথাটা বলেছে, মিৎসুবিশি ইউএফ যে ব্যাংকের টপ ম্যানেজমেন্ট, যে তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হলো, আমরা এখন এলসি খুলতে অ্যাড কনফার্মেশন লাগে, ডলারের সংকট হয়েছে, গ্রামে গঞ্জের মানুষের টাকাগুলো সব ছিল এখানে, আর সেখান থেকে তারা পাইপের মতো করে টাকাগুলো নিয়ে চলে গেছে বিদেশে। অতএব সেই তাদেরকে কোনো রকমের যদি কনসেশন দেওয়া হয়, সেটা কিন্তু মারাত্মক রকমের পরিণতি হবে বলে আমি মনে করি, এবং সরকার কল্পনা করতে পারে না তাদের জন্য কী অপেক্ষা করছে এই ক্ষেত্রে যদি তারা এরকমটা করে। তারা ম্যানেজও করতে পারবে না। অতএব ইসলামী ব্যাংকটা যাতে কোনো ডিস্টার্ব না হয়, ওরা মোটামুটি রিগেইন করে আসতেছে, সেটাকে সাপোর্ট করা, এবং টোটাল ব্যাংকিং সেক্টরে বরং একটা কমিশন করে বরং তারা একটা রিফর্ম করতে পারে, যে কোন কোন ব্যাংকগুলো সংকটে আছে তাদেরকে কীরকম সমর্থন দেবে নাকি সেটা কিন্তু সেটা করা উচিত। এবং ব্যাংকিং জায়গাটায় যে ক্ষতিটা হয়েছে, যে বাংলাদেশে ব্যাংকিং কিন্তু একটা জায়গায় এসেছিল যখন কিনা মোটামুটি এক্সপার্ট তৈরি হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাকার, সেটা কিন্তু একটা ক্ষতিকারক হয়ে গেছে এই বিগত সময়ে। অর্থাৎ এই জায়গাটাকে বরং এরকম করে রিপেয়ার করা দরকার। আমার মনে হয় বর্তমান সরকারকে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলবো যে আপনাদের এই জায়গায় অনেক সাবধানী হওয়া দরকার। আপনার কিন্তু এখানে কোনো অ্যাব্রাপ্ট যদি কাজ তারা করে তাহলে কিন্তু আমি আওয়ামী লীগের বড় রকমের মারাত্মক রকমের ভুল কাজ ছিল এই সামরিক বাহিনীকে ব্যবহার করে, ডিজিএফআইকে ব্যবহার করে ইসলামী ব্যাংককে দখল করা, এবং সেটার মাধ্যমে তারা কিন্তু নিজেদের পতনের তারা ভিত্তি স্থাপন করেছিল। অতএব এখন কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ বেকার, তারপরে হলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে ফাইন্যান্স দেওয়া, এইসব ব্যাপারে অনেক সচেষ্ট হওয়া উচিত। সরকারের ব্যয় হ্রাস করার স্ট্র্যাটেজি, যে আমি অন্তত পক্ষে আগামী বছর, যেমন এই যে বাজেটে কি করে সরকার তো রেভিনিউ সংকট, তাহলে রেভিনিউ যদি কমে যায় আপনি কীভাবে চালাবেন, সেটার রূপরেখাটা কী, সেটা যেন জনগণের জীবনে এমনভাবে আহত না করে যাতে বাজারে একটা বিশাল রকমের, সেজন্য সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। সরকারকে কিন্তু এত বড় একটা ম্যান্ডেট পেয়েছে, তা কিন্তু ডেলিভারি দিতে হবে। এই ম্যান্ডেট পাওয়ার কারণে আপনি যা ইচ্ছা তা করবেন, তা কিন্তু করা কোনো মতে উচিত হবে না, এবং সেজন্যই অনেক সাবধানে কাজ করা লাগবে। আমার বিশ্বাস এই সংকট এই সরকার যদি ভালো করে ম্যানেজ করতে পারে তাহলে এটা তাদের জন্য একটা আশীর্বাদ হতে পারে আস্থার ক্ষেত্রে এবং আগামীতে পথ চলার ক্ষেত্রে। আপনি কিছু যোগ করবেন আর? না, আমরা যেটা যে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে আমাদের যে জায়গাগুলিতে নীতি, মানে আমরা আসলে ওই যে একটি যে বিষয় পলিসি সাপোর্ট যেটা দরকার আমাদের, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি রেমিটেন্স যেটা আসে, সেটা আপনি রেমিটেন্সে একটা ইনসেন্টিভ দেওয়া হয়, রেমিটেন্স যখন আসে তখন অটোমেটিক ইনসেন্টিভটা সে পেয়ে যায়, 2% 3% সেটা যে পেয়ে যায়। তাহলে ভাই আমি যখন এক্সপোর্ট করি, আমার এক্সপোর্টের টাকাটা যখন আসে তখন তো আমার এটা অটোমেটিক আসা দরকার, কিন্তু সেটা আসে না। সেটা আমাকে 6 মাস 1 বছর অপেক্ষা করতে হয়। তারপরে কেন্দ্রীয় ব্যাংক বরাদ্দ দেয়, সেই বরাদ্দ থেকে আল্লাহর এক্সগ্রেসিয়া, আল্লাহর ওয়াস্তের টাকা মনে হয় আমি কখনো না কখনো পাই। তো কেন্দ্রীয় ব্যাংক যদি এই একটা জায়গায় অ্যাড্রেস করে যে প্রতি মাসে তার 1 মাস 2 মাস পরে তার যখনই তার বিলটা রিপেট্রিয়েট হবে, ফরেন কারেন্সিটা আসবে, তখনই সে তার রেমিটেন্সটা তার ব্যাংকের মাধ্যমে, যে ব্যাংকটার সাথে বিজনেস করে, লিয়েন ব্যাংক যেটাকে বলি, তার মাধ্যমে সে তার রেমিটেন্সটা মনে করেন তার ইনসেন্টিভটা সে পেয়ে যাবে। এরকম আরও কিছু মানে এক্সপোর্টকে, ব্যবসাকে বাংলাদেশে আসলে বড় শিল্প যেরকম দরকার আছে, কিন্তু বড় শিল্প তৈরি করার মতো সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের আছে কিনা একটু চিন্তার ব্যাপার আছে। আমাদেরকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য পলিসি সাপোর্টের দিকে এগিয়ে আসতে হবে। তাহলে দেখবেন, তাহলে আমার মনে করি যে কর্মসংস্থানের যে সরকার যে গোলটা নিয়েছে, এই গোলটা অ্যাচিভ করা সম্ভব। আপনি কিছু বলবেন? আমি একটা কথা বলবো যে বেসরকারি খাত প্রায় 80% ইকোনমিতে কন্ট্রিবিউট করে। অত্যন্ত পরিতাপের বিষয়, বেদনা হতে হবে বলছি, যে প্রায় 2 বছর হতে চললো ফেডারেশন চেম্বার অকার্যকর আছে, সেখানে প্রশাসক দিয়ে রাখছে সরকার, তাও সরকারি আমলা। তারা তো এগুলো বোঝার কথা না, তারা আসছে সরকারি চাকরি করে, সেখানে একটা সিনিয়র ব্যবসায়ীকে দিয়েও করতে পারতো, করে জরুরি ভিত্তিতে এইটাকে যদি রিঅর্গানাইজ করে না দেওয়া হয়, যে ক্ষতি হচ্ছে, ব্যবসায়ীদের ইনপুট ছাড়া সব পলিসি তৈরি হচ্ছে, যেটার পরিণাম হবে কিন্তু অনেক সুদূর প্রসারী। অতএব আমি বর্তমানে বাণিজ্য মন্ত্রী নিজেও একজন ব্যবসায়ী এবং সরকার অর্থমন্ত্রী তিনিও একজন ব্যবসায়ী। আমি মনে করব তারা দয়া করে এদিকে মনোযোগ দেন, দিয়ে এখানে
একটা অন্তত পক্ষে কার্যকর কমিটি যেন ইমিডিয়েটলি কাজ করতে পারে সে ব্যবস্থা করে দেন, অন্যথা আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে যেটা আপনারা সামলাতে পারবেন না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর এম শাহিদ রেজা এবং মিস্টার আব্দুল হক অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে এবং এই মুহূর্তে যে সংকট সবচেয়ে তীব্র জ্বালানি এবং বিদ্যুতের, এই বিষয় নিয়ে আমার অতিথিরা বলছিলেন যে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টিম, এক্সপার্টদের টিম করা দরকার এবং একই সঙ্গে ব্যাংকিং নিয়েও আমরা আলোচনা করেছি। সেখানে ওনারা বলেছেন, এক অতিথি তত জোরের সঙ্গে বলেছেন যে ব্যাংকিং সেক্টরে একটা কমিশন করা দরকার। যদিও বাংলাদেশ কমিশনের ভারে অনেক ডুবছে এবং অধিকাংশেরই ফলাফল তেমন কোনো ভালো ফলাফল দেয়নি, তারপরে নিশ্চয়ই যে নামই ডাকা হোক না কেন একটা এই সেক্টরের সবচেয়ে বড় প্রবলেম কি সেটা খতিয়ে দেখা এবং সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করা দরকার সেটা বোঝা দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার রয়েছে, তবে পরিস্থিতি আগের চেয়ে খানিকটা উন্নতি হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজির মাত্রাটা আগের চেয়ে কমেছে, তবে গোপনে গোপনে বা ভেতরে ভেতরে অন্য কিছু আছে কিনা সেটা বুঝবার জন্য, দেখবার জন্য আমাদের হয়তো আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতার উপরে ওনারা জোর দিয়েছেন এবং দুজনই একমত যে আমাদের ওই যে এনার্জি সেক্টরের কথা, সিকিউরিটির কথা বলছিলেন, একই সঙ্গে ফুড সিকিউরিটির উপরও আমার আরেক অতিথি জোর দিয়েছিলেন। কিন্তু দুজনই একটা বিষয় অত্যন্ত উপস্থাপন করেছেন গুরুত্ব হিসেবে বা গুরুত্বপূর্ণ বলে বলছেন, সেটা হচ্ছে যে তাদের পলিসি সাপোর্ট দরকার, কাঠামোগত সংস্কার দরকার। এর আসলে কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।